প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। এই করোনা দুর্যোগের সময় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদের সাথে সম্পৃক্ত থাকার। তোমরা যাতে উৎসাহ পাও, উদ্দীপনা পাও এবং পড়াশোনার সাথে যাতে তোমরা নিজেরা বেশি বেশি সম্পৃক্ত থাকো, সেজন্যই আসলে আমাদের এই প্রয়াস। আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে কলেজ কর্তৃপক্ষ যারা আছেন, আমাদের কলেজের মান্যবর অধ্যক্ষ এবং আমাদের বিভাগীয় চেয়ারম্যান এবং যারা এই অনলাইন ক্লাস কার্যক্রমের সাথে উৎসাহ উদ্দীপনা দিয়ে তোমাদের সাথে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার যে সুযোগ করে দিচ্ছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু যে বিষয়টা দরকার সেটা হচ্ছে তোমাদেরকেই মনোবল অটুট রেখে পড়াশোনা চালিয়ে যেতে হবে। আমাদের বিপদ আপদ আসবেই, কিন্তু রবীন্দ্রনাথের সেই কথা অবশ্যই তোমাদের মনে আছে, হৃদয় যতই ব্যথিত থাক কর্মচক্র চলিতেই থাকে। আসলে ব্যাপারটা তাই হচ্ছে। আমরা যদিও এখন একটি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, ব্যাড সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি, তারপরেও আমাদের কাজকর্ম, লেখাপড়া, অর্থাৎ যার যেই কর্ম সেটা কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। বসে থাকলে হবে না, আমাদের এই যুদ্ধে জয়ী হতেই হবে। যাই হোক, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আমাদের অর্থনীতির জন্য যে পরিসংখ্যান অনার্স তৃতীয় বর্ষের এই কোর্সটি নিয়ে আজকে তোমাদের সম্মুখে হাজির হয়েছি। আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে নমুনায়ন এবং নমুনায়ন বিন্যাস। নমুনায়ন এবং নমুনায়ন বিন্যাস তোমরা অলরেডি এই কোর্সের অনেকগুলো বিষয় অলরেডি জেনে গিয়েছো। তো আমাদের এই অর্থনীতির জন্য পরিসংখ্যান, এটা মূলত জানো যে একটি খুবই প্র্যাকটিক্যাল কোর্স। এই কোর্সটার বাস্তব জীবনে খুবই প্রায়োগিক অনেক দিক রয়েছে। অর্থনীতির জন্য এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদের এই কোর্সটি খুবই সবগুলো কোর্সে গুরুত্ব সহকারে করতে হবে। তারপরেও এটি যেহেতু খুবই একটি জটিল এবং কঠিন বিষয় এবং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা অর্থনীতির ছাত্র তাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ, সুতরাং এটাকে আমাদের গুরুত্ব দিয়ে করতে হবে। নমুনায়ন এবং নমুনায়ন বিন্যাস তোমরা জানো যে আমরা যখন কোনো গবেষণা করতে যাই তখন আমাদের ডেটার প্রয়োজন হয়, তথ্যের প্রয়োজন হয় এবং সেই তথ্যগুলো আমরা দুটি উৎস থেকে সংগ্রহ করে থাকি। ডাটার উৎস দুটো হতে পারে, একটা হচ্ছে প্রাথমিক উৎস আর একটা হচ্ছে মাধ্যমিক উৎস। তো প্রাথমিকভাবে ডাটা সংগ্রহ করা খুবই কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। সরাসরি মাঠ পর্যায়ে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করতে হয়। আবার প্রাথমিক তথ্য যদি কেউ সংগ্রহ না করে তাহলে আমাদের যে মাধ্যমিক যে তথ্য অর্থাৎ সেকেন্ডারি সোর্স অফ ডাটা, সেটাও কিন্তু আমাদের সহজে পাওয়া যাচ্ছে না। তো আমাদের বইয়ে যে ডাটাগুলো নিয়ে আলোচনা করা হয় সেগুলো মূলত হচ্ছে মাধ্যমিক ডাটা, সেকেন্ডারি ডাটা। তো নমুনায়ন এবং নমুনায়ন বিন্যাস তোমরা জানো যে আমরা বিশাল একটি ডাটা নিয়ে কাজ করতে গেলে আমাদের সময়ের দরকার হয়, আমাদের অর্থের দরকার হয়, অনেক জটিল এবং কঠিন বিষয়। অর্থাৎ সরাসরি যদি আমি বিশাল একটি ডাটা নিয়ে কাজ করি, ধরো কোনো একটা এরিয়ার কৃষকের উৎপাদন যদি নিয়ে আমি কাজ করতে চাই, কোনো একটা এলাকার কৃষকের ধানের ফলন কীরকম, সেক্ষেত্রে ওই এলাকার কৃষকের পুরো ডাটা আমাদের সংগ্রহ করা লাগে। এটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু সেটা আমরা না করি কি ওই এলাকার কিছু সংখ্যক কৃষকের থেকে ডাটা নিয়ে আমরা মূলত কাজটা চালিয়ে যাই। এটাই হচ্ছে মূলত নমুনা। যেমন ধরো বাংলাদেশে ভিজিএফের যে কার্ডগুলো দেওয়া হয়, দেশের দরিদ্র যারা আছেন তাদেরকে
সংস্থানের জন্য আমরা বিজিএফ বা বিজিডি কার্ডের ব্যবস্থা করি, যা কিন্তু দেশের দরিদ্র মানুষের সংখ্যা তো অনেক। সেই এখন যদি আমি 2 কোটি দরিদ্র নিয়ে কাজ করতে যাই, প্রত্যেকের ধারে ধারে গিয়ে আলাদা আলাদাভাবে আমি তথ্য সংগ্রহ করতে চাই, তাহলে আমার অনেক সময়ের দরকার হয় এবং আমার অনেক অর্থেরও প্রয়োজন আছে। এই সময় কমিয়ে আনা এবং অর্থের যে সাশ্রয়, এটা নিশ্চিত করার জন্য তখন আমরা করি কি, এই 2 কোটি দরিদ্র জনসংখ্যা নিয়ে কাজ না করে আমরা দেখা গেছে 2 কোটির জায়গায় 500 অথবা 1000 অর্থাৎ একটা স্যাম্পল নিয়ে কাজ করি। এই স্যাম্পলটাই মূলত নমুনা। এটা নিয়ে কাজ করলে মূলত আমাদের কি হয়, আমাদের সময়ও বাঁচে এবং আমাদের অর্থেরও সাশ্রয় হয়। সেই ধারণা থেকে আমাদের নমুনায়ন এবং নমুনায়ন বিন্যাস সম্পর্কে আমরা আলোচনা করব। তো এগুলো আলোচনা করতে গিয়ে আসলে অনেক দিন যেহেতু তোমরা বই থেকে বিচ্যুত হয়ে আছো, সেক্ষেত্রে অনেকে বেসিক যে জিনিসগুলো জানা দরকার সেগুলো হয়তো ভুলে গিয়েছো। এই সুযোগে আমি এই নমুনায়ন এবং নমুনায়ন বিন্যাস এই অধ্যায়টি আলোচনা করার প্রয়োজনে সমগ্র নমুনা, সরল দৈব নমুনা চায়ন, নমুনায়ন ত্রুটি, চরিক, নমুনা একক, নমুনার আকার, এই যে টার্মগুলো, এই টার্মগুলো সম্পর্কে তুমি যদি মৌলিক ধারণা না থাকে তাহলে কিন্তু এই জিনিসটা তোমাদের বোধগম্য হতে খুবই ঝামেলা করতে পারো। তো এই জিনিসগুলো যদিও ইতিমধ্যে ক্লাসে আলোচনা করেছে, তারপর আমি আবার এটাকে একটু রিভিশন দিচ্ছি। সমগ্র সম্পর্কে তো তোমরা জানো। সমগ্র কি, সমগ্রকে ধারণা কি, এটা তো তোমরা অলরেডি জানছো, কারণ নমুনাটা মূলত আসে আমার সমগ্র থেকে। সুতরাং সমগ্রের সম্পর্কে যদি আমার আইডিয়া ক্লিয়ার না হয়, তাহলে আমি নমুনা নিয়ে কাজ করার কোনো প্রশ্নই আসে না। আমার আগে জানতে হবে সমগ্র। তাহলে সমগ্র কি, এগুলো সবই পরিসংখ্যানের ভাষা। তোমরা কি কেউ বলতে পারো সমগ্র কি? সমগ্র হচ্ছে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন সকল এককের সমষ্টি। সমগ্র হওয়ার জন্য কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন সকল এককের সমষ্টি। তাহলে একটি সমগ্র হওয়ার জন্য দুটো জিনিস দরকার, সেটা হচ্ছে নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন হতে হবে, আরেকটি হচ্ছে সকল এককের সমষ্টি। এই দুটো জিনিস নির্দিষ্ট বৈশিষ্ট্য, যেমন আমি তোমাদেরকে এখন যদি বলি যে একটি সমগ্রকে উদাহরণ দাও, আমরা মূলত ডাটা নিয়ে কাজ করি। সমগ্রকে আমরা ইংলিশে বলি পপুলেশন বলি, ঠিক না? পপুলেশন বলি, অর্থাৎ বা হোল ডাটা। ওই যে আমি একটি উদাহরণ দিয়ে বললাম যে আমি একটি এলাকার কৃষকের উৎপাদনের যে পদ্ধতি বা উৎপাদনের পরিমাণ নিয়ে আমি আলোচনা করতে চাই। ধরো একটা এলাকার কৃষকের ধানের উৎপাদন, গমের উৎপাদন, অন্যান্য ফসলের উৎপাদন, তাহলে আমি ওই যে পুরো ডাটা নিয়ে কাজ করতে চাই। পুরো ডাটাটাই হচ্ছে সমগ্র। ধরো অর্থনীতি ক্লাসের 3য় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান এই কোর্সের একটি ইন কোর্সের সকলের নাম্বার নিয়ে আমি কাজ করতে চাই। সেক্ষেত্রে এই যে অর্থনীতি কোর্সের যতজন পরীক্ষা দিয়েছো সকলের যে নাম্বার, প্রত্যেকের যে নাম্বার পেয়েছো, এটাই হচ্ছে একটি সমগ্র। আমি যদি ধরো সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে যারা একাদশ শ্রেণীতে আছে, আমি তাদের উচ্চতা নিয়ে কাজ করতে চাই, যে তাদের গড় উচ্চতা নিয়ে কাজ করতে চাই, যে একটি সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের একাদশ শ্রেণীতে যারা পড়ে তাদের গড় উচ্চতা কত। তাহলে তাদের গড় উচ্চতা পাওয়ার জন্য আমাকে কী করতে হবে? আগে প্রত্যেকের বয়স আমার সংগ্রহ করতে হবে, ঠিক না? ডাটা সংগ্রহ করতে হবে যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের 100 জন যদি স্টুডেন্ট থেকে থাকে, তাহলে 100 জন স্টুডেন্টের আগে আমার উচ্চতা
উচ্চতা সংগ্রহ করতে হবে। এরপর ওই 100 জনের উচ্চতা থেকে আমি হচ্ছে গড় বের করব। এই যে 100 জন স্টুডেন্ট আছে মোট, এই 100 জন স্টুডেন্ট হলো সমগ্র। তাহলে নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন কেন বললাম? কারণ হচ্ছে আমি শুধু একাদশ শ্রেণীতে যারা আছে তাদের উচ্চতা নিয়ে কাজ করতে চাই। এখন যদি তুমি একাদশ শ্রেণীর সাথে যদি তুমি অনার্স তৃতীয় বর্ষের স্টুডেন্ট মিক্স করে ফেলো তাহলে হবে না। কারণ অনার্স তৃতীয় বর্ষের স্টুডেন্ট অন্যরকম বৈশিষ্ট্য আছে, আবার একাদশ শ্রেণীর, কারণ স্বাভাবিকভাবে অনার্স তৃতীয় বর্ষে যারা পড়ে তাদের উচ্চতা একটু তাদের চেয়ে বেশি হবে। এই জন্য আমার ডিফাইন করে দিতে হবে যে আমি যে ডেটা নিয়ে কাজ করতে চাই সেটা একই ক্লাসের হতে হবে। অর্থাৎ আমি হয় একাদশ শ্রেণী নিয়ে কাজ করব, না হলে শুধু অনার্স তৃতীয় বর্ষ নিয়ে কাজ করব। অর্থাৎ নির্দিষ্ট বৈশিষ্ট্যের হতে হবে। আমি যদি একটা এলাকার ধানের ফলন নিয়ে কাজ করতে চাই তাহলে ওই ধানের ফলন নিয়েই কাজ করতে হবে, সেখানে ধানের সাথে গম মিশ্রিত করা যাবে না। এবং ধান এবং গম এই দুইটা আলাদা আলাদা বৈশিষ্ট্যের ফসল। তাহলে সমগ্র হওয়ার জন্য নির্দিষ্ট বৈশিষ্ট্য হতে হবে এবং ওই সকল নির্দিষ্ট বৈশিষ্ট্যের যতগুলো একক নিয়ে আমি কাজ করব, একক মানে একটা ইন্ডিভিজুয়াল, ওইগুলো সমষ্টি। তার মানে আমি যদি 100 জন ছাত্রের উচ্চতা নিয়ে কাজ করতে চাই তাহলে সমগ্রকের আকার কত? 100। এটাকে আমরা বড় এন দ্বারা, লার্জ এন দ্বারা, মানে ক্যাপিটাল লেটারের যে এন সেটা দ্বারা আমরা চিহ্নিত করি। অর্থাৎ এই এন দিয়ে বোঝায় সমগ্র। তাহলে এই যে 100 জনের ডাটাকে আমরা কি বলবো? সমগ্র। তাহলে সমগ্রকে সংজ্ঞা আমরা কি বলবো? কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন সকল এককের সমষ্টি। এবার হচ্ছে নমুনা। সমগ্রকে প্রতিনিধিত্বকারী অংশকে নমুনা বলে। সমগ্রকে প্রতিনিধিত্বকারী অর্থাৎ সমগ্রকে রিপ্রেজেন্টেটিভ করে এরকম অংশটাকে নমুনা বলে। হচ্ছে আমি বললাম যে আমি একাদশ শ্রেণীর 100 জন ছাত্রের উচ্চতা নিয়ে কাজ করতে চাই। এখন আমি যদি প্রত্যেক ছাত্রের কাছে গিয়ে আমি যদি ডাটা সংগ্রহ করি, ধরো ছাত্র 100 জন হলেও কিন্তু সমস্যা নাই, কিন্তু এই সংখ্যাটা যদি আরও বড় হয়ে যায়, এই সংখ্যাটা যদি বেড়ে 1000 হয়ে যায়, আর আমার টাইম যদি দেওয়া থাকে সীমিত, অর্থাৎ আমার 20 মিনিটের মধ্যে অথবা 1 ঘন্টার মধ্যে আমার একাদশ শ্রেণীর ছাত্রদের গড় উচ্চতা দরকার, সেক্ষেত্রে কিন্তু আমার 1000 স্টুডেন্টের কাছে যাইতেও সময় বেশি লাগবে এবং তারা এক জায়গায় আছে কিনা, অর্থাৎ আমার অনেক জটিল হয়ে যাবে বিষয়টা। এই জন্য আমি দেখা গেল কি, যেহেতু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ একাদশ শ্রেণীর সকল ছাত্রই বৈশিষ্ট্যের দিক দিয়ে প্রায় সেম, এজন্য আমি সকল ছাত্রকে নিয়ে কাজ না করেও তাদের কিছু একটা অংশকে নিলেও কিন্তু আমার হয়ে যায়। কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে, আগে থেকে আমি যেন সিলেকশন না করি। আগে থেকে সিলেকশন করলে নমুনা হবে না। নমুনা হওয়ার জন্য আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে র্যান্ডম সিলেকশন। মানে আমার এটা র্যান্ডমলি আগে থেকে আমি র্যান্ডম মানে হচ্ছে দৈব, আমরা এটাকে বলি দৈব নির্বাচন। র্যান্ডম সিলেকশন মানে হচ্ছে দৈব নির্বাচন, অর্থাৎ আমার এটা আগে থেকে আমি কাউকে সিলেক্ট করব, অর্থাৎ আমি আগে থেকে সিলেক্ট করে নিলাম। বায়াস, যেটাকে বায়াস বলি, 100 জন ছাত্রের মধ্যে যেই 10 জন বেশি খাটো, আমি যদি তাদেরকে আগে থেকে সিলেক্ট করে নিই তাহলে তো গড় উচ্চতা অনেক কম আসবে। আবার ওই 100 জন ছাত্রের মধ্যে যেই 10 জন সবচাইতে বেশি লম্বা, আমি যদি আগেই তাদেরকে সিলেক্ট করে নিই তাহলে তো দেখা গেছে আমার এই গড়ের যেই মানটা, সেই মানটা বায়াস হয়ে যাবে।
অর্থাৎ আগে থেকে সিলেকশন করা যাবে না, সিলেকশনটা করতে হবে দৈর্ঘ্য ভিত্তিতে, অন র্যান্ডম বেসিস। এই শর্তের ভিত্তিতে আমি যদি ধরো এই 100 জন ছাত্রের মধ্যে থেকে 10 জনের সাক্ষাৎকার নেই অথবা 10 জনের উচ্চতা সংগ্রহ করি, তাহলে এই 10 জন হবে সেটা হচ্ছে নমুনা, সেটাকে বলা হয় নমুনা। অর্থাৎ এই 10 জনের গড় উচ্চতা এই মোট 100 জনের গড় উচ্চতাকে প্রতিনিধিত্ব করবে, রিপ্রেজেন্ট করবে। তাহলে আমি কি বললাম, নমুনা হচ্ছে সমগ্রকে প্রতিনিধিত্বকারী অংশ, সমগ্রকে প্রতিনিধিত্বকারী অংশকে নমুনা বলে। আমি এটা মূলত একটি টাচ দিয়ে যাচ্ছি, যেহেতু এই ক্লাসগুলো আগেই হয়ে গেছে, তারপরেও তোমাদের যেহেতু অনেক দিন পড়ালেখা থেকে তোমরা দূরে আছো, সেই জন্য মূলত এগুলো রিভিশন দেওয়া। তাহলে সমগ্রক সম্পর্কে আমরা একটি আইডিয়া পেলাম। সমগ্রকটা হচ্ছে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন সকল এককের সমষ্টি। নমুনা হচ্ছে সমগ্রকে প্রতিনিধিত্বকারী একটি অংশ। সরল দৈর্ঘ্য নমুনায়ন, এটা কেন দরকার, এটা আমি আগেই বলে ফেলেছি যে সরল দৈর্ঘ্য নমুনায়ন কেন দরকার। দৈর্ঘ্য নমুনায়ন হতে হবে। আমি স্যাম্পল অনেকভাবে নিতে পারি, স্যাম্পলের অনেকগুলো প্রকার আছে, কিন্তু আমরা অর্থনীতিতে মূলত দৈর্ঘ্য নমুনায়ন নিয়ে কাজ করি। অর্থাৎ এটা র্যান্ডম সিলেকশন করতে হবে। আমি আগে থেকে কাউকে সিলেকশন করব না হঠাৎ করে বা সাডেনলি। এটাকে লটারিও বলে, দৈর্ঘ্য মানে হচ্ছে লটারি। অর্থাৎ আমি লটারি করলাম, লটারিতে যারা অর্থাৎ আমি যদি 10 জনের উচ্চতা নিতে চাই, আমার সামনে হঠাৎ করে যে করবো আমি তার সাক্ষাৎকার নিয়ে নিলাম, এটা হচ্ছে দৈর্ঘ্য। আর যদি আমি আগে থেকে তাকে জানিয়ে ইনফর্ম করে রাখি যে কালকে তোমার উচ্চতা নেওয়া হবে বা এরকম, তাকে যদি ইনফরমেশন দিয়ে রাখি, সেটা দৈর্ঘ্য হবে না। নমুনায়ন পুরো কি, এখন এই সরল দৈর্ঘ্য নমুনায়ন কেন নেই আমরা আগেই বলছি যে 100 জন ছাত্র হচ্ছে সমগ্র। ধরো এই 100 জন ছাত্রের গড় উচ্চতা দেখা গেছে কত, ধরো 5 ফিট 2 ইঞ্চি, 5 ফিট 2 ইঞ্চি। 100 জন ছাত্র আছে যাদের গড় উচ্চতা হচ্ছে 5 ফিট 2 ইঞ্চি। এবার আমি যদি 10 জন ছাত্র নেই, এখানে 10 জন ছাত্র, এটা তো হচ্ছে সমগ্র, আর এটা হচ্ছে নমুনা। তাহলে নমুনা সবসময় সমগ্রকের চেয়ে ছোট হবে। একটি সমগ্র থেকে অনেকগুলো নমুনা নেওয়া যায়, সেটা আমি সামনে আলোচনা করবো, যেমন নমুনায়ন এবং নমুনায়নের বিন্যাস, সেখানে চলে আসবে ব্যাপারটি। তাহলে নমুনা হচ্ছে 10 জন, কিন্তু এদের গড় উচ্চতা পেলাম ধরো 5 ফিট 1 ইঞ্চি, 5 ফিট 1 ইঞ্চি অথবা 5 ফিট 2 এর কাছাকাছি। অর্থাৎ এই গড়টা, নমুনার গড় কখনোই সমগ্রকের গড়ের একেবারে অ্যাকুরেট সমান হবে না, কিন্তু কাছাকাছি হবে। এই জন্যই তো আমরা নমুনা নিই। আমরা বললাম যে আমি পুরো বাংলাদেশে 2 কোটি গরিব আছে, পুয়ার পিপল আছে, আমি এই পুয়ার পিপলকে ভিজিটি বা ভিজিএফ এর কার্ড দিতে চাই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার তাদেরকে মাসে যদি 30 কেজি করে চাল দেই তাহলে হয়ে যায়। কিন্তু এই প্রত্যেকের কাছে গিয়ে আমার এগুলো সংগ্রহ করা সম্ভব না। কিন্তু আমি এই 2 কোটি গরিব নিয়ে কাজ না করে, আমি যদি 500 গরিব নিয়ে কাজ করেও আমি দেখলাম যে তাদের সাথে সাক্ষাৎকার নিয়ে অথবা তাদের কাছে জরিপ চালিয়ে আমি দেখলাম যে তাদের 28 কেজি চাল আছে, কেউ বললো যে 28 কেজি হয়, আর একটা নমুনায় দেখা গেছে 32 কেজি হয়। অর্থাৎ এটা কাছাকাছি, এই 30 কেজি কাছাকাছি। কিন্তু এটা যদি নমুনার মান যদি হতো এখানে 20 কেজি, তাহলে আবার সমস্যা হয়ে যাবে। কারণ এই 28 এবং 32, অর্থাৎ আমি 2 কোটি মানুষ নিয়ে কাজ না করে, যদি আমি 500 মানুষ নিয়ে, 500 গরিব নিয়ে কাজ করে, আমি যদি এই আমার যে টার্গেট, আমার যে ফলাফল, আমার যে টার্গেট আছে, অর্থাৎ আমি 30 কেজি চাল দেবো, সেটার কাছাকাছি যদি চলে যায়, তাহলে আমার সময় বাঁচলো, আমার অর্থ বাঁচলো। এইটাই নমুনার উদ্দেশ্য। নমুনার উদ্দেশ্য হচ্ছে বিশাল একটা সংখ্যা নিয়ে আমি কাজ না করে ছোট্ট একটা সংখ্যা নিয়ে কাজ করব, যাতে ওই ছোট্ট সংখ্যাটা ওই বড় সংখ্যা প্রতিনিধিত্ব করে এবং আমি একটি কাছাকাছি ফলাফল পেয়ে যাই। এটাই নমুনার উদ্দেশ্য। তাহলে নমুনা তো বোঝা গেল।
এবার হচ্ছে নমুনা তাহলে ত্রুটি থাকবে। নমুনা ত্রুটি সেটাই, আমি যদি আগে থেকে নমুনা বায়াস করে রাখি, যে সিলেকশন করে রাখি, তখন নমুনা ত্রুটি দেখা যায়। অর্থাৎ ওই যে আমি যে বললাম আগে, যে আমার যে সমগ্রকের একটা গড় থাকে, সেই গড়টাকে আমরা বলি মিউ। মিউ বলি না, মিউ বলি। সমগ্রকের গড়কে আমরা মিউ বলি। আবার নমুনারও একটা আমি গড় পাই, সেই গড়টাকে আমরা এক্স বার দিয়ে চিহ্নিত করি। তাহলে ওই যে আমি বললাম যে 100 জন ছাত্র নিয়ে আমি গড় উচ্চতা নিয়ে কাজ করি, তাহলে সমগ্রকের গড় হচ্ছে 5 ফিট 2 ইঞ্চি, আর নমুনার গড় হচ্ছে 5 ফিট 1 ইঞ্চি। তাহলে একটা পার্থক্য হয়ে গেল না? অর্থাৎ এখানে 1 ইঞ্চি, এই 5 ফিট 2 ইঞ্চি আর 5 ফিট 1 ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চি পার্থক্য হয়ে গেল। এই পার্থক্যটাকেই বলা হয় নমুনায়ন ত্রুটি। অর্থাৎ আমার কতটুকু ভুল হয়েছে, এটাই মূলত নমুনায়ন ত্রুটি। কারণ নমুনায়ন ত্রুটি যত বড় হবে, তার মানে আমার সার্ভেটা বা আমার নমুনাটা তত বেশি ভুল। আর এই গ্যাপটা যত আমার ছোট হবে, তার মানে আমার বুঝতে হবে যে আমার নমুনাটা খুব পারফেক্ট হয়েছে, নমুনা চয়নটা আমার খুব ভালো হয়েছে। নমুনা চয়নটা যত ভালো হবে, আমার সমগ্রকে তত ভালোভাবে প্রতিনিধিত্ব করবে। আর সমগ্রকে যত ভালোভাবে প্রতিনিধিত্ব করবে, তার মানে আমার যে সার্ভে, আমার যে পরিকল্পনা, আমি যে ডেটা নিয়ে কাজ করে যে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাই, তার মানে আমার সেটা ঠিক আছে। তো আমার এই নমুনা করতে গিয়ে কিন্তু আমার জরিপ দরকার হয়। আমার নমুনা কয়েকভাবে নেওয়া যায়। একটা হচ্ছে জরিপের মাধ্যমে নেওয়া যায়। জরিপ কাকে বলে? জরিপ হচ্ছে যে পরিসংখ্যানিক পদ্ধতির সাহায্যে অনুসন্ধান চালিয়ে সমগ্র বা নমুনার একক সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। তাকে জরিপ বলে। জরিপের আমরা ইংলিশে বলি সার্ভে বলি, ঠিক না? সার্ভে কি জিনিস? যে পরিসংখ্যানিক পদ্ধতির সাহায্যে, অর্থাৎ আমরা যাই করি না কেন, পরিসংখ্যানিক একটা পদ্ধতি আছে। আমি যদি আমার নিজের ইচ্ছা মতো করি, সেক্ষেত্রে হবে না। পরিসংখ্যানিক যারা পরিসংখ্যানবিদ আছেন, তারা অনেক গবেষণা করে অনেকগুলো রুলস, অনেকগুলো মেথডস, অনেকগুলো পদ্ধতি তারা আমাদের জন্য উদ্ভাবন করে গেছেন। সেই পদ্ধতির মাধ্যমে আমরা জরিপ পরিচালনা, যেমন এরকম একটি পদ্ধতি আছে, আমরা প্রশ্নমালা তৈরি করে জরিপ করি, ঠিক না? যার কাছ থেকে আমি ডাটা নিব, তার কাছে গিয়ে বিভিন্ন ধরনের আগে কোশ্চেন করি আমি। এটা হচ্ছে আপনার নাম কি, আপনার বয়স কত, আপনার উচ্চতা কত, এভাবে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে আমরা হচ্ছে জরিপ পরিচালনা করি। তাহলে এই যে নমুনা, আমার যে পরিসংখ্যানিক পদ্ধতির সাহায্যে অনুসন্ধান চালিয়ে সমগ্র বা নমুনার একক সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়, তাকে জরিপ বলে। এই জরিপটা আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে সুমারি জরিপ, আর একটা হচ্ছে নমুনা জরিপ। বুঝতে পেরেছো তোমরা না?
একটা হচ্ছে জরিপটা দুই ধরনের হয়, একটা হচ্ছে সুমারি জরিপ আর একটা হচ্ছে নমুনা জরিপ। সুমারি জরিপকে আমরা ইংলিশে বলি সেন্সাস, সেন্সাস বলি, ঠিক না? সেন্সাস মানে আমরাকে সুমারি মানে হচ্ছে যে আদম সুমারির নাম শুনেছ সেটা, অর্থাৎ পুরো পুরো জিনিসটা সম্পর্কে ওই যে সমগ্র যেটা সেটাই কিন্তু সুমারি। অর্থাৎ আমি যদি সারা দেশের জনসংখ্যা নিয়ে জরিপ চালাই, সারা দেশের মানুষ গণনা করি, তখন সেটাকে বলে আদমশুমারি। এভাবে কৃষি সম্পর্কে যদি আমি তথ্য নিই তখন সেটাকে বলে কৃষি শুমারি। এভাবে তাহলে এই শুমারি করতে গেলে আমার পুরো ডাটা আমার সংগ্রহ করতে হয়, অর্থাৎ তখন আমার এটা সমগ্র হয়ে যায়। আর নমুনা জরিপ হচ্ছে আমি পুরো জনসংখ্যা নিয়ে কাজ করব না, পুরো জনসংখ্যা থেকে একটি অংশ নিয়ে কাজ করব, তখন সেটাকে বলা হয় নমুনা জরিপ। তোমাদের পরীক্ষায় আসতে পারে সুমারি জরিপ এবং নমুনা জরিপের মধ্যে পার্থক্য কি। সুমারি জরিপ এবং নমুনা জরিপের মধ্যে পার্থক্য কি? তাহলে তোমার বেসিক পার্থক্যটা হচ্ছে সুমারি জরিপের সমগ্রকে সকল তথ্য থেকে সংগ্রহ করা হয়, আর নমুনা জরিপে সমগ্রকে একটি অংশ থেকে তথ্য সংগ্রহ করা হয়। এবার হচ্ছে নমুনা একক বা স্যাম্পল ইউনিট। নমুনা একক বা স্যাম্পল ইউনিট, ওই যে আমরা বললাম যে আমি একাদশ শ্রেণীর 100 জন ছাত্রের গড় উচ্চতা বের করতে চাই। একাদশ শ্রেণীর 100 জন ছাত্রের গড় উচ্চতা বের করতে চাই, ঠিক না? আমি একাদশ শ্রেণীর 100 জন ছাত্রের গড় উচ্চতা বের করতে চাই, মানে আমার ধরে নিতে হবে যে একাদশ শ্রেণীতে 100 জনই ছাত্র আছে, অর্থাৎ আমার সমগ্রকের আকার হচ্ছে, সমগ্রকের সাইজ হচ্ছে 100, অর্থাৎ এখানে n = 100, n মানে হচ্ছে সমগ্র। তাহলে আমি যখন নমুনা নিয়ে কাজ করবো, অর্থাৎ আমি 100 জনের কাছে যাব না, আমি 100 জনের মধ্যে 10 জনের কাছে গিয়ে তাদের উচ্চতা জিজ্ঞেস করে আমি 100 জন সম্পর্কে একটা আইডিয়া বের করতে চাই। তাহলে দেখা গেছে আমি পুরো 100 জনের কাছে আমি যাব না, 10 জনের সাথে আমার দেখা হলো গড় উচ্চতা। তখন একজনে বলল যে আমার হচ্ছে 5 ফিট, আর একজনে বলল আমার হচ্ছে 5 ফিট 1 ইঞ্চি, আর একজনে বলল আমার হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি, আরেকজনে বললো আমার হচ্ছে 5 ফিট 2 ইঞ্চি, অর্থাৎ আরেকজনে বললো আমার হচ্ছে 4 ফিট 8 ইঞ্চি। অর্থাৎ আমি 10 জন স্টুডেন্টের যদি আমি সাক্ষাৎকার নিই, তাহলে প্রত্যেকে 10টা তথ্য আমার কাছে চলে আসবে, 10টা তথ্য আমার কাছে চলে আসবে। এই স্যাম্পলের, অর্থাৎ এটা হচ্ছে নমুনাকে আমরা বলি স্মল n, আর সমগ্রকে আমরা বলি ক্যাপিটাল N। তাহলে আমার নমুনার সাইজ হচ্ছে 10 আর সমগ্রকের সাইজ হচ্ছে আমার 100। এখন আমি যে এই যে 10টা তথ্য পাবো, অর্থাৎ 10 জন স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করার পরে 10টা তথ্য পাবো, এই প্রত্যেকটা তথ্যকে বলা হয় নমুনা একক। কি বলা হয়? নমুনা একক। অর্থাৎ নমুনার প্রত্যেকটি একককে নমুনা একক বলে, কোনো একটি নমুনার প্রত্যেকটি একককে নমুনা বলে। তাহলে আমার এখানে নমুনা একক 10 জন স্টুডেন্ট থাকলে আমার নমুনার একক কয়টি? 10টি। অর্থাৎ প্রত্যেকটা তথ্যই এক একটি নমুনা একক। আর নমুনার আকার কোনটা? এই যে নমুনার আকার হচ্ছে, আমার যদি 10 জন নিয়ে কাজ করি তাহলে আমার নমুনার আকার হচ্ছে 10। আমি যদি 15 জন নিয়ে 15 জনের কাছ থেকে তথ্য সংগ্রহ করি, তার মানে আমার নমুনার আকার হচ্ছে 15। অর্থাৎ যতগুলো আমি তথ্য নিয়ে কাজ করব সেগুলো সাধারণত আমরা নমুনাকে আমরা x দ্বারা চিহ্নিত করি। অর্থাৎ যেমন x = 5, 5.1, 5.2, অর্থাৎ নমুনার তথ্যগুলোকে আমরা এভাবে সিম্বল দ্বারা চিহ্নিত করি। তাহলে আমরা এতক্ষণে অনেকগুলো জিনিস জানলাম।
নমুনায়ন এবং নমুনায়ন বিন্যাস সম্পর্কে জানার জন্য আমরা সমগ্র, নমুনা, সরল দৈর্ঘ্য নমুনায়ন, নমুনায়ন ত্রুটি, জরিপ, নমুনা একক এবং নমুনার আকার সম্পর্কে আমরা একটা বেসিক আইডিয়া নিলাম। এখন কথা হচ্ছে আমরা নমুনা কিভাবে নির্বাচন করব। নমুনা কিভাবে আমরা নির্বাচন করব। নমুনা নির্বাচন করতে গিয়ে আমাদের দুটো পদ্ধতি অবলম্বন করতে হয়। একটা হচ্ছে স্থাপন পদ্ধতি, আরেকটা হচ্ছে স্থাপন পদ্ধতি ব্যতিরেক। পুনঃস্থাপন আমরা সাধারণত, যেমন আমি যদি তোমাকে বলি যে এ বি সি ডি, একটি ক্লাসে এই 4 জন ছাত্র আছে। এই 4 জনের মধ্য থেকে আমার একজনকে ক্যাপ্টেন এবং একজনকে ভাইস ক্যাপ্টেন আমি নির্বাচন করব। তাহলে আমার সমগ্র কোনটা? এই 4টার সমগ্র, আমার সমগ্রকে রাখা হচ্ছে 4, অর্থাৎ এখানে 4 জন ছাত্র আছে, এ বি সি ডি, 4 জন ছাত্র। এখন এই 4 জন ছাত্রের মধ্যে আমি হচ্ছে 2 জনকে আমি নির্বাচন করব, যাদের মধ্যে একজন ক্যাপ্টেন থাকবে এবং একজন ভাইস ক্যাপ্টেন থাকবে। সেক্ষেত্রে আমি 2টা পদ্ধতি অবলম্বন করতে পারি। একটা হচ্ছে আমি এই যেই 2 জনকে, ধরো এ এবং বি, এই 2 জন, এ কে যদি আমি ক্যাপ্টেন করি এবং বি কে যদি আমি হচ্ছে এটা হচ্ছে ক্যাপ্টেন করি, আর বি কে যদি আমি ভাইস ক্যাপ্টেন করি, তাহলে আমার একটা হয়ে গেল, অর্থাৎ একটা কম্বিনেশন হয়ে গেল। এবার আমি যদি আরেকভাবে সিলেক্ট করতে চাই, তখন সি কে নিয়ে ক্যাপ্টেন এবং ডি কে নিয়ে ভাইস ক্যাপ্টেন, এটা আরেকটা হয়ে গেল, ঠিক না? এখন দেখা যাচ্ছে যে আমার এখানে 2টোতেই শেষ। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয়, প্রথমবার আমি এ এবং বি কে নিয়ে একটা কম্বিনেশন করলাম, পরে আবার তাদেরকে ওখানেই রেখে দিলাম, যে আবার এ এবং বি কে আবার, অর্থাৎ পরেরটা যে আমি নির্বাচন করব, আমি পূর্ণ চয়েসে অর্থাৎ রি-চয়েসের যদি সুযোগ দেই, তাহলে সেটা হচ্ছে পূর্ণ স্থাপন পদ্ধতি। আমি যদি রি-চয়েসের সুযোগ দেই, সেটাকে বলা হয় পূর্ণ স্থাপন পদ্ধতি, এবং সেটাকে আমরা পরিসংখ্যানের ভাষায় বলি বিন্যাস, ঠিক না? বিন্যাস বা পারমিউটেশন। ঠিক আছে। আর যদি আমি পুনঃস্থাপন পদ্ধতি ছাড়া, অর্থাৎ একবার যাকে সিলেক্ট করব তাকে আর ওখানে রাখা হবে না, সেখানে আর তাকে রিপ্লেস করা হবে না, তখন সেটাকে আমরা বলি সমাবেশ করি, ঠিক না? তোমরা এগুলো করছো আগের ক্লাসে, সমাবেশ বা কম্বিনেশন। ক্লিয়ার? অর্থাৎ আমরা নমুনা 2 ভাবে নিতে পারি, একটা হচ্ছে বিন্যাসের মাধ্যমে, আর একটা হচ্ছে বিন্যাস ব্যতিরেকে, অর্থাৎ পুনঃস্থাপন পদ্ধতি এবং পুনঃস্থাপন পদ্ধতি ব্যতিরেকে। এই 2 ভাবে হচ্ছে আমরা নমুনা চয়ন করতে পারি। এখন পুনঃস্থাপন পদ্ধতিতে নমুনা চয়ন, আমি যদি পুনঃস্থাপন অর্থাৎ রিপ্লেস পদ্ধতিতে আমি যদি নমুনা চয়ন করতে চাই, অর্থাৎ যাকে আমি একবার সিলেকশন করব তাকে পরের বারও চয়েস করার সুযোগ থাকবে, এই পদ্ধতি যদি আমি অবলম্বন করি, তাহলে আমার কিন্তু একটা মেথড আছে, আমার একটা পদ্ধতি আছে, সেটা অবলম্বন করলে আমার কয়টি নমুনা হবে, অর্থাৎ যতগুলো তথ্য থাকবে সেখান থেকে আমি কয়টা নমুনা নির্বাচন করতে পারব। আমার সমগ্রক যদি হয় n, আমি এই সমগ্রক, অর্থাৎ আমার n সংখ্যক সমগ্রক আছে, অর্থাৎ আমার যে সমগ্রকের আকার সেখানে n সংখ্যক ডাটা বা তথ্য আছে, আমি এখান থেকে যদি এই n, এটা তো লার্জ n অর্থাৎ ক্যাপিটাল N হচ্ছে সমগ্রক, আর স্মল n হচ্ছে স্যাম্পল বা নমুনা, অর্থাৎ আমি n সংখ্যক সমগ্রক থেকে আমি n সংখ্যক নমুনা যদি নির্বাচন করতে চাই, তাহলে আমার নমুনার সংখ্যা কয়টি হবে?
যদি n সংখ্যক সমগ্রক হতে n সংখ্যক নমুনা নির্বাচন করা হয়, তাহলে নমুনার সংখ্যা হবে, নমুনার সংখ্যা হবে n টু দি পাওয়ার n। বুঝা গেছে জিনিসটা? অর্থাৎ যদি n সংখ্যক হতে n সংখ্যক সমগ্র হতে, যদি n সংখ্যক সমগ্র হতে n সংখ্যক নমুনা নির্বাচন করি, তাহলে আমার কয়টা নমুনা পাওয়া যায়? সেটা আমার বের করার সূত্র হচ্ছে ক্যাপিটাল N টু দি পাওয়ার স্মল n। এই সূত্রটা আমার প্রয়োগ করে বের করতে হবে। এটা হচ্ছে পুনঃস্থাপন পদ্ধতি। তাহলে আমরা যে আগে কথা বললাম যে আমি বললাম যে 4 জন ছাত্র থেকে A B C D, এই 4 জন ছাত্র থেকে আমি যদি 2 জন করে নেই, 4 জন ছাত্র থেকে আমি যদি 2 জন করে, অর্থাৎ একজন ক্যাপ্টেন আর একজন যদি ভাইস ক্যাপ্টেন নির্বাচন করি, তাহলে আমি কতভাবে করতে পারবো, ঠিক না? কতভাবে করতে পারবো। অর্থাৎ আমি তাহলে আমার এখানে n কত? n হচ্ছে 4, আর আমি নিতে চাই কয়জন করে? 2 জন করে। তাহলে আমার নমুনা হচ্ছে 2, ঠিক না? অর্থাৎ আমি 4 জন থেকে 2 জন করে নিয়ে মোট কতজন আমি নিতে পারি? তাহলে আমার সেই সূত্রটা কত? লার্জ n টু দি পাওয়ার স্মল n। তাহলে n হচ্ছে আমার 4 আর n হচ্ছে আমার 2, তাহলে 16। অর্থাৎ আমি 16টা নমুনা নিতে পারি। কয়টা? 16টা নমুনা নিতে পারি। এটা যদি তোমরা দেখো তাহলে কিন্তু পারো। যেমন এ একটা নমুনা হয়ে গেল, ঠিক না? 2 জন। এর হচ্ছে এ বি, একটা নমুনা হয়ে গেল, ঠিক না? 3 জন, 2 জন। এর হচ্ছে এ সি, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন, এ বি, 4টা হয়ে গেল না? অনুরূপভাবে বিতে যদি আমরা চিন্তা করি তাহলে কি হবে? বি এ, বি বি, বি সি, বি ডি। তাহলে এভাবে 8টা হয়ে গেল। তাহলে বাকি 2টার ক্ষেত্রে 8টা, এটা করে দেখানোর দরকার নেই। অর্থাৎ সি এ, সি বি, সি 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 ডি। আবার ডির ক্ষেত্রে ডি এ, ডি বি, ডি সি ডি ডি। তাহলে আমি 16টা নিতে পারি। এটাকে আমরা বলি অর্থনীতির যে প্রথম পরিসংখ্যানের প্রথম চ্যাপ্টারে আমরা প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাবনা নিয়ে পড়েছিলাম, সেখানে কিন্তু এই বিষয়টা আছে। এটাকে আমরা বলি বিন্যাস। পরিসংখ্যানের ভাষায় আমরা এটাকে বলি বিন্যাস। তাহলে এটা কিন্তু নমুনার একটি পদ্ধতি। আমার হাতে সময় নেই। আরেকটা হচ্ছে পুনঃস্থাপন ব্যতিরেক। আরেকটা হচ্ছে কি? পুনঃস্থাপন ব্যতিরেক। সেটা হচ্ছে যদি n সংখ্যক পুনঃস্থাপন ব্যতিরেকে, এটা একটু কঠিন শব্দ হয়ে যায় না? পুনঃস্থাপন ব্যতীত নমুনা চয়ন, পুনঃস্থাপন ব্যতীত নমুনা চয়ন। অর্থাৎ আগে তো আমি যাকে একবার সিলেক্ট করেছি তাকে আমি সেখানে রিপ্লেস করতাম, আর এবার হচ্ছে আমি যাকে একবার সিলেক্ট করব তাকে সেখানে আর রিপ্লেস করব না। অর্থাৎ এ বি সি ডি, এখানে যদি আমি এ কে একবার সিলেক্ট করে ফেলি, তাহলে এ পরের বার যে আমি আরেকটা সিলেক্ট করতে যাব, নমুনা নিব, সেখানে কিন্তু এ বাদ করে যাবে, এ কে আর নিব। এইটা হচ্ছে পুনঃস্থাপন ব্যতীত নমুনা চয়ন। এক্ষেত্রেও কিন্তু আমাদের একটা পদ্ধতি মেনে
নমুনার সংখ্যা নির্ধারণ করতে হয়, সেক্ষেত্রে কি হয়, যদি n সংখ্যক সমগ্র হতে n সংখ্যক নমুনা নির্বাচন করা হয়, তাহলে নমুনার সংখ্যা হবে, এটা হচ্ছে সূত্রটা হচ্ছে NCN, অর্থাৎ এটাকে আমরা কম্বিনেশনের মাধ্যমে তখন প্রকাশ করি। ঠিক আছে, কম্বিনেশনের মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করি এবং এটা কিন্তু ভাঙলে আবার এইভাবে হয়, n ফ্যাক্টোরিয়াল ইন্টু লার্জ n মাইনাস স্মল। তাহলে জিনিসটা বোঝা গেল না, আমরা দুই ভাবে কিন্তু আমরা নমুনা চয়ন করতে পারি, একটা হচ্ছে পুনঃস্থাপন ছাড়া আর একটা হচ্ছে পুনঃস্থাপন সহ। তাহলে এই দুই পদ্ধতি মনে রেখে আমাদের বাকি জিনিসগুলো আমাদের করতে হবে। এবার আমরা একটি উদাহরণের সাহায্যে দেখি। 4 একক বিশিষ্ট সমগ্রকে 4 একক বিশিষ্ট সমগ্রকে তথ্যগুলো হলো 4, 3, 7, 11 এবং 15। এই সমগ্র হতে পূর্ণ স্থাপন করে 2 একক বিশিষ্ট নমুনাগুলো বিবেচনা করে সমগ্রকে গড় ও পরিমিত ব্যবধান নির্ণয় করে। নাম্বার 4, গড়ের নমুনায়ন বিন্যাসের গড় নির্ণয়। নাম্বার 5, গড়ের নমুনায়ন বিন্যাসের ভেদাঙ্ক। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেই আলোচনা থেকে আমরা যদি একটি উদাহরণ দেই, 4 একক বিশিষ্ট সমগ্রকে তথ্যগুলো হলো 3, 7, 11 এবং 15। এই সমগ্র পথে পূর্ণ স্থাপন করে 2 একক বিশিষ্ট নমুনাগুলো বিবেচনা করে সমগ্রকে গড় ও পরিমিত ব্যবধান নির্ণয় করো। গড়ের নমুনায়ন বিন্যাসের গড় নির্ণয় করো। গড়ের নমুনায়ন বিন্যাসের ভেদাঙ্ক নির্ণয় করো। আমরা কটা তো আগেই জানি, সমগ্রকে গড় মানে হচ্ছে সমগ্র কোনটা, এখানে এই যে সমগ্র হচ্ছে আমার মোট কতটা সমগ্রকে সাইজ হচ্ছে, অর্থাৎ সমগ্রকের আকার হচ্ছে 4, অর্থাৎ এখানে 4টা ডাটা তথ্য দেওয়া আছে, 3, 7, 11 এবং 15। তাহলে সমগ্রকের আকার হচ্ছে
সমগ্রকের আকার হচ্ছে কত এখানে, আমি যদি এখন সমগ্রকের আকার আমি এই ক্লাস দিয়ে একটু বুঝি। সমগ্রকের আকার অর্থাৎ ক নম্বরের অ্যান্সার যদি আমি দিতে চাই, সমগ্রকের আকারকে আমরা কি দ্বারা চিহ্নিত করি, এন, ঠিক না, লার্জ এন। এটা তার মানে এখানে হচ্ছে সমগ্রকের কয়টা, মানে মোট ডাটা কয়টা, মোট সংখ্যাটা হচ্ছে সমগ্র। তাহলে মোট তথ্য দেওয়া আছে 4টা, তাহলে সমগ্রকের আকার হচ্ছে 4। আর নমুনার আকার কত, নমুনার আকার স্মল n = 2। তাহলে সমগ্রকের গড় অর্থাৎ সমগ্রকের আকার যদি 4 হয় তাহলে আমি সমগ্রকের গড় নির্ণয় করতে পারবো না। অর্থাৎ 4 জনের তথ্য দেওয়া আছে, ধরো এটা যে কোনো তথ্য হতে পারে। 4 জনের কাছে ধরো এই টাকা আছে, একজনের কাছে 3 টাকা, আরেকজনের কাছে 7 টাকা, আরেকজনের কাছে 11 টাকা, আরেকজনের কাছে 15 টাকা। তাহলে 4 জনের কাছে গড়ে কয় টাকা আছে, সেটাই তো সমগ্রকের গড়। তার মানে সমগ্রকের গড়, সমগ্রকের গড় সমান সমান কি, এটাকে আমরা মিউ দ্বারা চিহ্নিত করি না, সব মানে সমগ্রকের গড় = মিউ। এটা হচ্ছে কি, আমার যেই তথ্য আছে অর্থাৎ সব সমগ্রগুলোকে, অর্থাৎ সমগ্রকের তথ্যগুলো যদি এক্স দ্বারা আমি চিহ্নিত করি তাহলে x = 3, 7, 11, 15, এই 4টা তথ্য আছে, ঠিক না। তাহলে আমার এই সবগুলোকে যোগ করতে হবে। তাহলে এটাকে আমি বলি সামেশন অফ x ডিভাইডেড বাই কত, সমগ্রকের সাইজ মানে হচ্ছে n, ঠিক না। তাহলে তো সমগ্রকের গড় বের হয়ে যাবে। সমগ্রকের গড় সামেশন অফ x, অর্থাৎ যতগুলো x আছে সবগুলোকে আমার যোগ করতে হবে। যোগফলকে আমি সমগ্রকের সাইজ মানে সমগ্রকের আকার দ্বারা ভাগ করলে আমি গড় বের হয়ে যাবে। তাহলে এই সামেশন অফ x কত, 3 + 7 + 11 + 15, আর n এর মান হচ্ছে 4। তাহলে তো আমার গড় বের হয়ে যাবে না। 7 3 10, 10 আর 11 21, 21 আর 15 হচ্ছে 36, 36 ভাগ হচ্ছে 4, তাহলে 9। তাহলে এই যে সমগ্রকের গড় বের হয়ে গেল, ঠিক না। সমগ্রকের গড় হচ্ছে 9। আর পরিমিত ব্যবধানের একটি সূত্র আছে, সেটা তোমরা মনে আছে কিনা জানি না, কিন্তু এগুলো হচ্ছে তোমাদের আয়ত্ত করতে হবে। আমি এই যে একটি কোশ্চেন দিয়ে দিলাম, নমুনা কিভাবে বের করতে হয়, এই 4টা তথ্য থেকে পূর্ণ স্থাপন সহ কিভাবে নমুনা বের করতে হয় সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এখানে এই যে পূর্ণ স্থাপন সহ সূত্রটা হচ্ছে, ঠিক না। তাহলে এই n এর মান হচ্ছে 4 আর এই n এর মান হচ্ছে 2, তার মানে 16টা নমুনা বের হবে। এই 3, 7, 11 এবং 15 এখান থেকে 16টা নমুনা বের করে ওই নমুনার গড় বের করে এরপর আমাদের হচ্ছে যেটা বের করবো সেটা হলো নমুনার বিন্যাসের গড়। তাহলে পরিমিত ব্যবধান কোনটা, পরিমিত ব্যবধান হচ্ছে পরিমিত ব্যবধান যেটা সেটাকে আমরা বলি সিগমা। আমরা পরিসংখ্যানের ভাষায় পরিমিত ব্যবধানকে বলি সিগমা। তাহলে সিগমা = সামেশন অফ x মাইনাস মিউ স্কয়ার ডিভাইডেড বাই n। তাহলে হলো স্কয়ার। এটা হচ্ছে পরিমিত ব্যবধানের সূত্র। পরিমিত ব্যবধানের সূত্র হচ্ছে সিগমা সামেশন অফ x মাইনাস মিউ হোল স্কয়ার ডিভাইডেড বাই n, তার হচ্ছে স্কয়ার রুট। এই সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা পরিমিত ব্যবধান পাবো। এই এক্সটা কি এখানে মনে আছে, এক্স হচ্ছে সমগ্রকের তথ্যগুলো। আমরা সমগ্রকের যে তথ্যগুলো সেটাকে আমরা এক্স দ্বারা চিহ্নিত করেছিলাম না, 3, 7, 11, 15। তাহলে এই মানে প্রত্যেকটা পরিমিত ব্যবধান আমরা কেন নিই, পরিমিত ব্যবধান মানে হচ্ছে আমার যে গড়টা আমি বের করতে চাই সেই গড় থেকে অন্য যে ডাটাগুলো সেই ডাটাগুলোর পার্থক্য কতটুকু, এই ভেরিয়েন্সটা বের করার জন্য আমাদের পরিমিত ব্যবধান দরকার। ভেরিয়েন্সটা আমরা বের করতে চাইলে, অর্থাৎ আমার তো মনে আছে যে আমি 100 জন ছাত্রের
গড় উচ্চতা নিয়ে কাজ করতেছিলাম না, কিন্তু এই 100 জন ছাত্রের গড় উচ্চতা, গড় কি, গড় তো মূলত কোনো একটা জিনিস সম্পর্কে সাধারণ একটি ধারণা দেয়, তো গড় দিয়ে কিন্তু আমি পুরোপুরি কোনো একটা জিনিস সম্পর্কে পুরোপুরি আইডিয়া দিতে পারি না। যেমন হাতেম আলী কলেজের অনার্স তৃতীয় বর্ষের পরিসংখ্যানের ছাত্রদের গড় নাম্বার যদি হয় 40, আর বিএম কলেজে অনার্স তৃতীয় বর্ষের পরিসংখ্যানের ছাত্রদের গড় নাম্বার যদি হয় 45, তাহলে আমরা সাধারণত ধরে নিই যে হাতেম আলী কলেজের চেয়ে বিএম কলেজে অনার্স তৃতীয় বর্ষের পরিসংখ্যানের ছাত্ররা একটু ভালো, যেহেতু ওদের গড় নাম্বার ভালো। কিন্তু আমি যদি প্রত্যেকটা ডাটা নিয়ে আলাদাভাবে বিশ্লেষণ করি যে তাদের গড় নাম্বারটা কেন বেশি হলো, দেখা গেছে ওখানে 10 থেকে 12 জন স্টুডেন্ট এত বেশি নাম্বার পেয়েছে, ওই বেশি নাম্বারগুলো গড়কে বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ গড়কে প্রভাবিত করেছে। আবার দেখা গেছে হাতেম আলী কলেজের গড় নাম্বার যদি একটু কম হয়, কিন্তু সবার নাম্বারগুলো ওই গড় নাম্বারের কাছাকাছি, তাহলে কিন্তু এরা দেখা গেছে গড় নাম্বারের কাছাকাছি হওয়ার কারণে হাতেম আলী কলেজের স্টুডেন্টরা গড়ে ভালো, কিন্তু ওদের গড় নাম্বার, তো বিএম কলেজে গড় নাম্বার বেশি হলেও সেখানে 2-4 জন ওই নাম্বারকে প্রভাবিত করেছে। সুতরাং গড় নাম্বার দিয়ে আমরা মোটামুটি একটা কেন্দ্রীয় ধারণা পাই, কিন্তু এটা দিয়ে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে কিন্তু আমরা যাচাই বাছাই করতে পারি না। সেই বিচ্যুতি কতদূর, অর্থাৎ গড় নাম্বার থেকে অন্যান্য তথ্যগুলো, অন্যান্য ইন্ডিভিজুয়াল ডাটাগুলো কতটুকু বিচ্যুতি আছে, কতটুকু ভ্যারিয়েন্স আছে, সেই জিনিসটা বের করার জন্য কিন্তু আমরা পরিমিত ব্যবধানের হেল্প নেই। অর্থাৎ পরিমিত ব্যবধান বলে দেয় যে গড়ের সাথে অন্যান্য ডাটাগুলোর বিচ্যুতি কতটুকু। যাক, এই ক্লাসটা আমি তোমাদেরকে আরেকদিন পরে আলোচনা করব। তোমরা আমাদের সাথেই থাকো। এই সূত্র বসালে, অর্থাৎ এখানে যদি এই এক্স থেকে এই এক্স এর ভ্যালুগুলো দেওয়া আছে, তার মানে এক্স এর বদলে এখানে 3 থেকে মিউর ভ্যালু আমরা পেয়েছি, ঠিক না? মিউর ভ্যালু পেয়েছি 9, তাহলে প্রত্যেকটা থেকে 9 বাদ দিব। 9 বাদ দিয়ে প্রত্যেকটা রাতা থেকে এটার হোল স্কয়ার নিয়ে এটার সাম করে এরপরে এটার ভ্যালু বসিয়ে এই দুটো মান মিলেই কিন্তু আমার পরিমিত ব্যবধানের মান বের হয়ে যাবে। যেমন এখানে এই যে 3, এখানে কত হয় 3 - 9 -6 প্লাস, যেহেতু এগুলো সাম করতে হবে, এটা হোল স্কয়ার, ঠিক না? এরপরে হচ্ছে 7 - 9 -2, এটা হোল স্কয়ার প্লাস 11 - 2 এটার হোল স্কয়ার, 15 - 9 প্লাস 6 এটার হোল স্কয়ার। অর্থাৎ এভাবে হোল স্কয়ার করে করে এগুলো সাম করে এরপর হচ্ছে এই দিয়ে ভাগ দিব, ভাগ দিয়ে এরপরে হচ্ছে এটার পরিমিত ব্যবধানটা বের হবে। তোমরা এটা বাসায় করো। আর কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই আমাকে নক করবে। আমরা যে কোনো সময় তোমাদের পাশে আছি। বাসায় বসে তোমরা বেশি করে পড়াশোনা চালিয়ে যাও, তোমরা যাতে ভালোভাবে থাকো। সামনে আবার কলেজ কবে নিয়মিতভাবে পড়াশোনা শুরু হয় সেটা এখনও নিশ্চিত না, কিন্তু আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে, আমাদের বইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে, যাতে করে আমরা যে কোনো পরিস্থিতির সাথে আমরা অ্যাডজাস্ট করে আমাদের নিজেদেরকে আমরা যেন ঠিক রাখতে পারি, আমাদের মনোবল যেন অটুট থাকে, আমরা যেন ভেঙে না পড়ি। আর তোমাদের একাডেমিক যে কোনো প্রবলেম তোমরা আমাদেরকে যে কোনো সময় নক করতে পারো। আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের সাথে থাকার। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং এই কোভিড-19 মধ্যে তোমাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে তোমরা যেন শুধু উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক বাইরে ঘোরাফেরা না করো। তোমাদের ফ্যামিলির যারা বয়স্ক মানুষ আছে তাদের একটু ভালো করে দেখাশোনা করবে। সচেতন থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাস আমি তোমাদেরকে জানিয়ে দিব, তোমরা আমাদের সাথে থেকো। আল্লাহ হাফেজ।